আসসালামু আলাইকুম। এটিএন বাংলার গ্রামগঞ্জের খবরে সবাইকে স্বাগত জানাচ্ছি। তানিয়া ইসলাম রাত্রির শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। লুট হওয়া সাদা পাথর উদ্ধার অভিযানে নেমেছে সিলেট জেলা প্রশাসন। ৭০ ট্রাক জব্দ, এক ইউপি চেয়ারম্যান গ্রেফতার। ৭ দিনের মধ্যে উদ্ধারের নির্দেশ হাইকোর্টের। উত্তরাঞ্চলে বন্যা পরিস্থিতির অবনতি, বিপদসীমার উপরে তিস্তা। পদ্মার পানি বেড়ে বিভিন্ন জেলার নিম্নাঞ্চল প্লাবিত, বাঁধে আশ্রয় নিয়েছে বানভাসী মানুষ। জালিয়াতি করে কোটি টাকা হাতিয়ে নিয়েছে কুষ্টিয়ার ভূমি অফিসের কর্মচারী আব্দুল্লাহ। তদন্ত করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস প্রশাসনের। শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। সিলেটের ভোলাগঞ্জে লুট হওয়া সব পাথর ৭ দিনের মধ্যে আগের জায়গায় ফেলার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একই সাথে জড়িতদের তালিকাও চেয়েছে উচ্চ আদালত। এদিকে অবৈধভাবে পাথর উত্তোলনের অভিযোগে সিলেটের কোম্পানিগঞ্জের পূর্ব ইসলামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলমগীর হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ। রাতভর অভিযান চালিয়ে অবৈধ পাথরবাহী ৭০টি ট্রাক জব্দ করে যৌথ বাহিনী। সিলেট থেকে ইকবাল মুন্সির পাঠানো তথ্যচিত্রে মিজান শাহজাহানের রিপোর্ট। নানা আকৃতির পাথর, তার মধ্য দিয়ে পাহাড় থেকে নেমে আসা স্বচ্ছ ঝলধারা। এই অপরূপ দৃশ্যে নিজেকে ক্যামেরাবন্দি করতে হাজারো পর্যটক ছুটে যেতেন সিলেটের ভোলাগঞ্জে। কিন্তু গত কয়েক মাসে পাথর খেকোদের লুটপাটে সৌন্দর্য হারিয়ে পর্যটন কেন্দ্রটি এখন বালুর চরে পরিণত হয়েছে। দিন দুপুরে চলেছে লুটপাট। এ নিয়ে সংবাদ মাধ্যমে খবর প্রকাশের পর স্থানীয় প্রশাসন পদক্ষেপ নিলেও তা জোরালো ছিল না, ফলে পাথর লুট ঠেকানো যায়নি। এমন অভিযোগ করে স্থানীয়রা বলছেন দায় এড়াতে পারে না প্রশাসন। এখন এসে দেখি যে সাদা পাথর এলাকায় সাদা পাথর নাই, আছে শুধু বালুর চরের মতো হয়ে গেছে। জানতে পারলাম এখানে চরের এই পাথর সব বিভিন্ন মানুষের লুটপাট করে নিয়ে যাচ্ছে। তো প্রশাসনের কোনো ভূমিকা এখানে আছে বলে আমার মনে হয় না। রক্ষণাবেক্ষণ করার জন্য কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী আছে, তারা দেখবে। তারা আগে কেন এটা করবে? হ্যাঁ, তারা আগে দেখবো না। এটা একটা রাত্রি বেলা এতগুলো পাথর হারাই গেল, এটা আসলে কেমন ভাবে হারাইলো। সাদা পাথর পর্যটন কেন্দ্রে যেখানে বড় বড় পাথর ছিল, সেখানে এখন বিশাল বিশাল গর্ত। প্রায় ৮০% পাথর এরই মধ্যে লুট করা হয়েছে। কয়েক মাস ধরে পর্যটন কেন্দ্রটি সর্বনাশ করার পর এখন তৎপরতা দেখাচ্ছে প্রশাসন ও রাজনৈতিক দলগুলো। বহিষ্কার ও অভিযানের মধ্য দিয়ে হারানো অতীত ফিরিয়ে আনা যাবে কিনা তা নিয়ে শঙ্কিত পরিবেশবাদীরা। আদালত অন্তর্বর্তীকালীন আদেশ দিয়েছেন আগামী ৭ দিনের মধ্যে যে পাথরগুলো বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে নিয়ে যাওয়া হয়েছে সেগুলোকে প্রশাসনকে বলছে ৭ দিনের মধ্যে ওই এলাকায় এসে স্থাপন করা, এবং সেই ব্যাপারে সিভিল প্রশাসন এবং পুলিশ প্রশাসনের সহযোগিতা নিয়ে এগুলো করতে বলেছেন। এদিকে পাথর চুরির দায়ে পূর্ব ইসলামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলমগীর হোসেনকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ ডিবি। তার বিরুদ্ধে বালু ও পাথর লুটপাটের মামলা রয়েছে। এদিকে সাদা পাথর পর্যটন কেন্দ্রের আগের অবস্থা ফিরিয়ে আনতে উদ্যোগ নিচ্ছে প্রশাসন। এর অংশ হিসাবে অভিযান শুরু করেছে যৌথ বাহিনী। যাদের আমরা অনুমোদন প্রাপ্ত আছে, এলসি যেগুলো আছে, কাগজ দেখাতে পারি, তাদের ক্ষেত্রে আমরা ওকে দিচ্ছি। আর বাকি যারা আছে আপনার এই পাথর চুরি করে যারা পরিবহন করতেছে তাদের ক্ষেত্রে আমরা কোনো ধরনের মার্সি করতেছি। সিলেটে পাথর আসে সীমান্তের উপারে ভারতের পাহাড়ি নদী থেকে। বহু বছর ধরে পানির স্রোতের সঙ্গে এসব পাথর এসে কোয়ারি তৈরি হয়েছে। ২০২০ সালের আগে সংরক্ষিত এলাকা বাদে সিলেটের ৮টি কোয়ারি ইজারা দিয়ে পাথর উত্তোলনের সুযোগ দেওয়া হতো। তবে পরিবেশ ও প্রতিবেশের ক্ষতির কারণে ২০২০ সালের পর আর পাথর কোয়ারি ইজারা দেওয়া হয়নি। মিজান শাহজাহান, এটিএন বাংলা। দেশের উত্তরাঞ্চলে পাহাড়ি ঢল ও বৃষ্টিপাত অব্যাহত থাকায় বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। তিস্তা নদীর পানি বিপদসীমার ১৫ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হওয়ায় খুলে দেওয়া হয়েছে ব্যারাজের সবগুলো গেট। পানিবন্দী তিস্তা পাড়ের অন্তত ১৫,০০০ মানুষ। এদিকে প্রতিদিনই বাড়ছে পদ্মার পানি। এতে প্লাবিত হয়েছে রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জের বিস্তীর্ণ চরাঞ্চল সহ বিভিন্ন এলাকা। প্রতিনিধির পাঠানোর তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন ফারিন ইসলাম টুম্পা। উজানের ঢলে রাজশাহী অঞ্চলে প্রতিদিনই গড়ে ১০ থেকে ১২ সেন্টিমিটার করে বাড়ছে পদ্মার পানি। এতে প্লাবিত হয়েছে বিস্তীর্ণ চরাঞ্চল সহ নদী তীরবর্তী নিম্নাঞ্চল। খানপুর, খিদিরপুর ও চরমাজার দিয়ার এলাকা থেকে গবাদি পশু সহ উঁচু এলাকায় এসে আশ্রয় নিচ্ছে অনেক পরিবার। যদিও আতঙ্কিত না হয়ে সতর্ক থাকার পরামর্শ রাজশাহী পানি উন্নয়ন বোর্ডের। সব বছরে বছরে সমস্যা, আমার নদীর বাঁধনের দরকার আছে, রাস্তাঘাট চলে গেছে, ভাত পানি খাওয়ার অসুবিধা হয়েছে, মানুষ ব্যবহার করবার পায় না, মানে কামাই কাজ করার কোনো বুদ্ধি নাই।
পানি হইলে তো বিভিন্ন সমস্যা করবো, যাওয়া যায় না, মানে বিভিন্ন সমস্যা, মানে যে খাওয়া খাদ্যর মানে কোনো সংকেত এগুলো কোথাও বাইরে না গেলে তো সমস্যা। নীলফামারী ও লালমনিরহাটের ডালিয়া ব্যারাজ পয়েন্টে তিস্তা নদীর পানি বেড়েই চলেছে। এতে লালমনিরহাট সদর, পাটগ্রাম, হাতিবান্ধা, কালীগঞ্জ ও আদিতমারী উপজেলার তীরবর্তী নিম্নাঞ্চলে পানি ঢুকে পড়েছে। জিমলার পূর্ব ছাতনাই, পশ্চিম ছাতনাই, খগাখড়িবাড়ি, টেপাখড়িবাড়ি, গয়াবাড়ি সহ ২০টি গ্রামের প্রায় ১৫,০০০ মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। ডুবে গেছে রাস্তাঘাট, তলিয়ে গেছে বসতবাড়ি সহ ফসলের ক্ষেত। সর্বক্ষা বাঁধ সংলগ্ন যে গুরুত্বপূর্ণ স্ট্রাকচার গুলো আছে, টি বাঁধ, আই বাঁধ, সেই স্ট্রাকচার গুলোতে আমরা সতর্ক অবস্থানে আছি এবং সেই জায়গায় জনগণ এবং জনসাধারণ প্রবেশের ক্ষেত্রে কিছু কিছু নিষেধের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে, যাতে আপনার স্ট্রাকচার এবং জনগণের জানমালের কোনো ক্ষয়ক্ষতি না হয়। এদিকে পানি আরও বাড়ার আশঙ্কার কথা জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। পরিস্থিতি ও ঝুঁকিপূর্ণ বাঁধ সার্বক্ষণিক পর্যবেক্ষণে রাখা সহ পানির প্রবাহ স্বাভাবিক রাখতে তিস্তা ব্যারাজের ৪৪টি জলকপাটি খুলে রাখা হয়েছে। এছাড়া ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরি করতে ইউএনওদের নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছে জেলা প্রশাসন। ফারহিন ইসলাম টুম্পা, এটিএন বাংলা। রেলপথ ব্লকেড শেষে স্থায়ী ক্যাম্পাস নির্মাণের দাবিতে ঢাকা উত্তরবঙ্গ মহাসড়কের যমুনা সেতুর পশ্চিম গোল চত্বর অবরোধ করে প্রায় ১ ঘণ্টা ব্লকেড কর্মসূচি পালন করেছে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠান ৯ বছর পেরিয়ে গেলেও শাহজাদপুরে স্থায়ী ক্যাম্পাস নির্মাণের জন্য এখনও অনুমোদন হয়নি ডিপিপি। দাবি পূর্ণাঙ্গভাবে না মানা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার কথা জানিয়েছেন শিক্ষার্থীরা। এদিকে অবরোধের ফলে যমুনা সেতুতে যান চলাচল বন্ধ থাকায় সড়কের উভয় প্রান্তে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এতে চরম ভোগান্তিতে পড়েন যাত্রীরা। রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসের দাবিতে গত ২৬ জুলাই থেকে আন্দোলন চালিয়ে যাচ্ছেন শিক্ষার্থীরা। বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদের পক্ষ থেকে আমি এই আন্দোলনের সাথে সংহতি জানানোর জন্য এসেছি, কারণ রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের নিজস্ব জায়গা থাকতেও কেন স্থায়ী ক্যাম্পাস হবে না, এই বিষয়টা আজকে সরকারের কাছে তুলে ধরার জন্য আমি এই সংহতি জানানোর জন্য এসেছি। আমরা জানতে পেরেছি যে পাবনার তাদের সাথে তারা হাত মিলিয়ে আমাদের অনুমোদন এটা আটকে রেখেছে। আমাদের এরপরে হচ্ছে আমরা সচিবালয় ঘেরাও করব, ঢাকামুখী হব, এটাই আমাদের পরিকল্পনা। চাঁপাইনবাবগঞ্জ ও মেহেরপুর সীমান্ত দিয়ে ২২ বাংলাদেশের নারী পুরুষকে পুশিন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। এর মধ্যে ভোরে চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার চামুশা সীমান্ত দিয়ে ১৩ জনকে বাংলাদেশের অভ্যন্তরে ঠেলে দেওয়া হয়। পরে চানশিকারী বিজিবি ক্যাম্পের একটি টহল দল তাদের আটক করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, আটককৃতরা খুলনা, কুষ্টিয়া, যশোর, টাঙ্গাইল, কুমিল্লা, রংপুর, লালমনিরহাট, রাজশাহী, ময়মনসিংহ, পঞ্চগড় ও ঠাকুরগাঁওয়ের জেলার বাসিন্দা। তাতে তারা বিভিন্ন সময় কাজের সন্ধানে ভারতে গিয়েছিল। এদিকে মেহেরপুর সীমান্তে পতাকা বৈঠকের মাধ্যমে ৯ বাংলাদেশিকে বিজিবির হাতে হস্তান্তর করেছে বিএসএফ। বেলা 11:30টার দিকে মুজিবনগর সীমান্তের ১০৫ নম্বর পিলারের কাছে এই পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। ফেরত পাঠানোরা ফরিদপুর জেলার বাসিন্দা বলে জানিয়েছে বিজিবি। জালিয়াতির মাধ্যমে কোটিপতি বনে গেছেন কুষ্টিয়ার ভূমি অফিসের এক কর্মচারী। অভিযোগ উঠেছে, জাল শিক্ষা সনদে সরকারি চাকরিতে যোগ দিয়ে অনিয়ম আর দুর্নীতির মাধ্যমে কোটি টাকা আয় করেছে অফিস সহায়ক আব্দুল্লাহ। এই বিষয়ে তদন্ত করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস প্রশাসনের। কুষ্টিয়া প্রতিনিধি তুহিন আহমেদের তথ্য ও চিত্রে আরো জানাচ্ছেন ফারহিন ইসলাম টুম্পা। জাতীয় পরিচয়পত্রে বয়স লুকিয়ে ও শিক্ষা সনদের মিথ্যা তথ্য দিয়ে সরকারি চাকরি নিয়ে এক যুগের কর্মজীবনে অবৈধভাবে গড়েছেন সম্পদের পাহাড়। এলাকাবাসীর অভিযোগ, শ্যামপুর পূর্বপাড়া জামে মসজিদের ৫% জমি ১০ বছর ধরে জবরদখল করে রেখেছে অভিযুক্ত পৌরভূমি অফিসের অফিস সহায়ক আব্দুল্লাহ। আমি না তার বোন মসজিদকে দান করে গেছে, নিজ খরচে মসজিদকে দিয়ে গেছে, আমরা এই শুনেছি। পরে আর সে জমি দখল পায়নি মসজিদ। কে দেয় না দখল? আব্দুল্লাহ। এসএসসি পাস করেছে 1988 সালে। কোন ডিভিশনে স্যার? এটা আমার রেকর্ড অনুযায়ী যা পাইছি 3rd ডিভিশন। ব্যক্তি মানুষ হিসাবে সকলের কাছে ঘৃণার প্রাপ্ত। ওনার যখন আব্দুল্লাহ চাকরি হয় তখন নিম্ন হলেও 48 বছর বয়স, আর সরকারি চাকরি তো ধরেন 32 বছর পরে আর হয় না। এছাড়াও সরকারি জমি আত্মসাৎ ও নিজ ভাই ও আত্মীয় স্বজনের সাথে প্রতারণার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।
এই পৈতৃক ভিটার আমার 50% অংশ, আব্দুল্লাহরও 50% অংশ, অথচ আমাকে বাড়িতে আসতেও দেয় না, ঢুকতেও দেয় না। আওয়ামী লীগের প্রভাব খাটিয়ে এলাকায় ও আমার মতো ছোট ভাইয়ের জমি আমার পৈতৃক সম্পত্তি এখন পর্যন্ত দেয়নি। মিরপুর পৌরভূমি অফিসের তহসিলদার আব্দুল্লাহর পক্ষে সাফাই দেওয়ার চেষ্টা করলেও জাল সনদে চাকরি লাভের বিষয়ে দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস উপজেলা সহকারী কমিশনারের। প্রতারকের জন্য মানবিকতা দেখাচ্ছেন ভাই। একসাথে এই কথা বলতে হলে আমাকে কিন্তু উঠে যায়, বাইরে যা কথা বললি আমি আপনার সাথে আপনি যেটা বলছেন তার উত্তর দিলে তার বিরুদ্ধে যায়। আমি চাচ্ছি যে এটা আমার প্লিজ আমাকে জিজ্ঞাসা করেন না। নিয়োগ বোর্ডের দায়িত্ব হচ্ছে এই বিষয়গুলোকে যাচাই করা। অনিয়ম দুর্নীতি প্রসঙ্গে কথা বলতে নারাজ অফিস সহায়ক আব্দুল্লাহ। পরে গোপন ক্যামেরায় তার জালিয়াতির কথা ধারণ করা হয়। এই রেকর্ডিং ছাড়া আপনারা কথা বলতে পারছেন না, আমি বলেন আমার সাথে বসেন। বলেন, আমি বসতেছি। ক্যামেরা বন্ধ কর, ক্যামেরা বন্ধ কর। সরকারি চাকরি করেন, আপনি একটা ঠুনকো ভেজের উপর চাকরি করতেছেন। আপনি যেখানে এসএসসি পাস করার পরে ক্লাস 7 এর সার্টিফিকেট। আচ্ছা, এগুলো তো আবার তুলছেন কেন? আমি তো বললাম এগুলো সব বাদ দিয়ে কিন্তু এটা তো আপনি আমার সাথে বলবেন, আপনি আমার সাথে বলবেন মাপ করতেন জি, আমার সাথে বসে একটা ঝামেলাটা মিটাই ফেলেন, আপনি আর কথা বলেন না, আপনি চলে যান। অভিযোগ প্রমাণিত হলে আব্দুল্লাহর বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়ার কথা জানায় জেলা প্রশাসন। যার বিরুদ্ধে কমপ্লেইন তার বিষয়ে আমরা খোঁজ খবর নিব এবং তদন্ত করে বাকি আমরা সত্যতা যাচাই করে তারপরে যদি সত্য পাওয়া যায় তাহলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেব। অফিস সহায়ক আব্দুল্লাহর অনিয়ম আর দুর্নীতির সুষ্ঠু বিচার দাবি ভুক্তভোগী সহ এলাকাবাসীর। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। কক্সবাজারের টেকনাফে কুখ্যাত ডাকাত দিল মোহাম্মদ ওরফে দিলুকে অস্ত্রসহ আটক করেছে নৌবাহিনী। নৌবাহিনীর স্পেশাল ফোর্স সোয়ার্স ও পুলিশ যৌথভাবে ফয়কং ইউনিয়নের কম্বোনিয়াপাড়ায় নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করে। এ সময় একটি দেশীয় পিস্তল, 2 রাউন্ড তাজা গুলি এবং 5টি ধারালো অস্ত্র উদ্ধার করা হয়। নৌবাহিনী জানিয়েছে, দিলু দীর্ঘদিন ধরে অপহরণ, মাদক পাচার ও জিম্মি করে অর্থ আদায় সহ পাহাড়ি এলাকায় নানা অপরাধে জড়িত ছিল। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। চট্টগ্রামের বায়েজিদে অভিযান চালিয়ে 2 ব্যবসায়ীকে 53,000 টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। দুপুরে নগরীর বায়েজিদের বিআরটিসি ট্রাক ডিপো এলাকায় এই অভিযান চালানো হয়। এ সময় দেখা যায় চিটাগাং স্টোর দোকানের মালিক খোলা মোটা চাল নূরজাহান ব্র্যান্ডের বস্তায় ভর্তি করে বিক্রি করছিল। দোকানের গোডাউনে বস্তা বদলে নূরজাহান চালের বস্তায় চাল বদলের প্রমাণও মেলে। এই জন্য দোকানিকে 50,000 টাকা জরিমানা করা হয়। একই সাথে মূল্য তালিকা না থাকায় শাহজালাল স্টোরের মালিককে সতর্কতামূলক 3,000 টাকা জরিমানা করা হয়। সাভারের বিরুলিয়ায় ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত হল স্টার্টআপ ওয়ার্ল্ড কাপ বাংলাদেশ 2025-এর গ্র্যান্ড ফিনাল। এই আয়োজনের দায়িত্বে ছিল ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ইনোভেশন অ্যান্ড এন্টারপ্রেনারশিপ ডিপার্টমেন্ট। প্রতিযোগিতায় দেশের সেরা 15টি স্টার্টআপ দল চূড়ান্ত পর্বে অংশ নেয়। এতে চ্যাম্পিয়ন হয় জর্নর লাইফ দল, প্রথম রানার আপ হয় উইগ্রো এবং দ্বিতীয় রানার আপ হয় রকেট ওয়েভ দল। বিজয়ী দল 50,000 টাকা বিনিয়োগ পুরস্কার লাভের পাশাপাশি যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকোতে অনুষ্ঠিতব্য গ্লোবাল স্টার্টআপ ওয়ার্ল্ড কাপ প্রতিযোগিতায় দেশের প্রতিনিধিত্ব করবে, যেখানে তারা $1 মিলিয়ন বিনিয়োগ পুরস্কারের জন্য পিচ করার সুযোগ পাবে। বিজয়ী ও রানার আপ দলের হাতে পুরস্কার তুলে দেন ঢাকা স্টক এক্সচেঞ্জ পিএলসি চেয়ারম্যান মমিনুল ইসলাম, ড্যাফোডিল ফ্যামিলির চেয়ারম্যান ডক্টর সবুর খান, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর অধ্যাপক ডক্টর MR কবির এবং প্রো ভাইস চ্যান্সেলর অধ্যাপক ডক্টর মোহাম্মদ মাসুম ইকবাল। কুমিল্লা শহরতলি চাঁদপুরে 2 যুগের জলাবদ্ধতা নিরসনে খাল ও নালা পুনর্খনন শুরু করেছে মহানগর বিএনপি। সকালে এই কর্মসূচির উদ্বোধন করেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমিনুল রশিদ ইয়াসিন ও মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইউসুফ মোল্লা টিপু। বিএনপি ও সহযোগী সংগঠনের 2 শতাধিক নেতাকর্মী এই কর্মসূচিতে অংশ নেন। স্থানীয়রা জানান, আশেপাশের খাল ও নালাগুলো ভরাট, দখল ও দূষণের কারণে বর্ষায় গেল 2 যুগ ধরে পানিবন্দী ছিল চাঁদপুর ও শুভপুর এলাকা 30,000 বাসিন্দা। এতে চরম ভোগান্তি পোহাতে হয়েছে তাদের। একটি ঘোষণা,
এটিএন বাংলার নাম ব্যবহার করে সাংবাদিক পরিচয়ে কতিপয় ব্যক্তির বিরুদ্ধে সংবাদ সংগ্রহের নামে দেশের বিভিন্ন স্থানে চাঁদাবাজির অভিযোগ পাওয়া যাচ্ছে। এই ধরনের চাঁদাবাজ ও ভুয়া নাম ব্যবহারকারীদের নিকটস্থ থানায় সোপর্দ করার জন্য অনুরোধ জানাচ্ছে এটিএন বাংলা কর্তৃপক্ষ। এছাড়াও প্রতিষ্ঠানটিতে সাংবাদিক ও জনবল নিয়োগের ভুয়া বিজ্ঞাপন দিয়ে একটি চক্র প্রতারণা করছে। বর্তমানে এটিএন বাংলায় কোনো ধরনের নিয়োগ প্রক্রিয়া চলছে না। নিয়োগ নিয়ে কারো সাথে আর্থিক লেনদেন না করার অনুরোধ জানাচ্ছে এটিএন বাংলা কর্তৃপক্ষ। দর্শক, পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।